নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 17ই অগস্ট 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 171তম 171st সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, যিনি আমার পাশেই বসে আছেন। তো সুতরাং আজকে সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, যিনি আমাদের বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য, তার গাওয়া সেই গান আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে স্বীকার করে নিয়েছি। সেই গানটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি নিয়ে আলোচনা করব সেটি ইংল্যান্ড থেকে স্বামীজি কলকাতায় লিখছেন স্বামী অখণ্ডানন্দজিকে। স্বামী অখণ্ডানন্দজিকে স্বামীজি অত্যন্ত ভালোবাসতেন। স্বামীজির শরীর যাওয়ার পর স্বামী অখণ্ডানন্দজির মনে হয় যে আর শরীর রেখে কী লাভ, একেবারে শরীর দেবেন সিদ্ধান্ত করেন। দেখেন পাশে স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন। তাকে সবাই প্রশ্ন করেছিল যে আচ্ছা মহারাজ, আমরাও তো বক্তৃতা দিই, স্বামীজিও বক্তৃতা দিতেন, স্বামীজির সঙ্গে আমাদের বক্তৃতার তফাৎ কী?
তো অখণ্ডানন্দজি বললেন তফাৎটা কি জানিস, তোদের বক্তৃতা শুনলে মনে হয় শুয়ে পড়ি আর হাই তুলি, আর স্বামীজির বক্তৃতা শুনলে মনে হয় উঠে পড়ি আর ছুটে যাই। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 সালের 1 মে। তার ঠিক 15 দিন পরে 1897 সালের 15ই মে মুর্শিদাবাদের মহুলা গ্রামে সারগাছিতে অখণ্ডানন্দজি অনাথ আশ্রম তৈরি করেন এবং অনাথদের সেবা করে যান। তো এই যখন চিঠিটা স্বামীজি লিখছেন তখনও কোনো রামকৃষ্ণ মিশন তৈরি হয়নি। সেখানে স্বামীজি লিখছেন প্রথমেই, তোমার পত্রে সবিশেষ অবগত হইলাম, তোমার সংকল্প বড়ই উত্তম, কিন্তু তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একেবারেই অভাব। ওই এক অভাবেই সকল অনর্থের কারণ। 5 জনে মিলে একটা কাজ করিতে একেবারেই নারাজ। অর্গানাইজেশন প্রথমে আবশ্যক, যখন ইচ্ছলে একটু একটু করিলাম, তারপর ঘোড়ার ডিম, তাতে কাজ হয় না। প্লডিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড পারসিভিয়ারেন্স, অধ্যাবসায় এবং পরিশ্রম চাই, রেগুলার। এই হচ্ছে স্বামীজির কথা, যে অর্গানাইজেশন ছাড়া কোনো কাজ হয় না। স্বামীজি সম্বন্ধে, এই অর্গানাইজেশন সম্বন্ধে এখনকার আপনাদের কথা বলি। রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়েছে যে হার্ভার্ড বিজনেস স্কুল যে আছে সেখানে প্রত্যেক বছর 2 জন সন্ন্যাসীকে পাঠানো হয়। একজন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট শিখে আসেন, আরেকজন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কারণ এত বড় প্রতিষ্ঠান অর্গানাইজেশন না শিখলে হবে না, করেছেন। স্বামীজির যে অর্গানাইজেশন ক্যাপাসিটি, এটি প্রথম রেকগনাইজ হয়। রামকৃষ্ণ মিশন তো তৈরি হয়েই যায় ছেড়ে দিন। গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুজে স্বামীজির অর্গানাইজেশনাল ক্যাপাসিটি নিয়ে প্রথম লেখেন। তিনি লিখছেন যে Swamiji's life, though short, proved to be deeply vitalizing. Not only did he extend the bound of Hinduism so that to convert it into a universal religion, what is more important, our point of view, he organized and reformed ascetic ideas. এই যে ভারতবর্ষে সন্ন্যাসী সংঘগুলোকে একটা রূপ দেওয়া, এটা বিবেকানন্দ করেছিলেন। বলছেন, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড অ্যাজ এ লেজিটিমেট অ্যান্ড ইম্পর্টেন্ট অবজেক্ট অফ অ্যাসেটিক অ্যান্ড মোনাস্টিক লাইফ। বলছেন, আনন্দ-এন্ডিং নেমস হ্যাভ গেন ফেভার অ্যামং অল সেক্টস অফ ইন্ডিয়ান সাধুস। এই যে সকলের নামের শেষে আনন্দ ব্যবহার করা হচ্ছে, এটিও বিবেকানন্দকে দেখার ফল। এবং বিবেকানন্দই শিখিয়েছিলেন সব প্রতিষ্ঠানকে যে অর্গানাইজেশন ছাড়া কিছু চলবে না। যখন স্বামীজি বেলুড় মঠে নিয়ম তৈরি করেন, তখন কোনো সন্ন্যাসী প্রতিষ্ঠানে নিয়ম তৈরি করেন। সন্ন্যাসীদের আবার নিয়ম কী? তারা যখন যেমন চলবে সেইভাবে তারা কাজ করেছিল। কিন্তু স্বামীজির কাজ করার পেছনে একটা কারণ ছিল। এই যে আত্মান ও মুখ্যার্থম জগদ্ধিতায় চ, জগতের হিত হবে না যদি না অর্গানাইজেশনটা শক্তপোক্ত হয়। হিত তো আমার করতে হবে। শ্রীরামকৃষ্ণ যে এসেছিলেন, তিনি বহু বছর ধরে মানুষকে পথ দেখাবেন, ফলে একটা অর্গানাইজেশন না হলে সেটা সম্ভব নয়। চৈতন্যদেব অসাধারণ ছিলেন, কিন্তু চৈতন্যদেব কোনো অর্গানাইজেশন তৈরি করলেন না। আচার্য শঙ্কর কোনো অর্গানাইজেশন তৈরি করলেন না, ভেঙে তছনছ হয়ে গেল। কিন্তু স্বামীজি এবং ঠাকুর কী করলেন? নিজের অসুখকে কেন্দ্র করে এই ত্যাগী সন্তানেরা সঙ্গবদ্ধ হতে লাগলেন। নিরলস সেবা কাজ চলল এবং তিনি বলে গেলেন যে এদের স্বামীজিকে বলে গেলেন, এদের ভালোবাসা দিয়ে আটকে রাখবি, কেউ যেন ফিরে না যায়। স্বামীজিরা সবাইকে বলতেন, তিনি যেমন আমায় ভালোবাসেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরাও সেমনি মানুষকে ভালোবাসবি। এবং একটি অর্গানাইজেশন তৈরি হলো 1897-এর 1 মে। তো বলছেন অখণ্ডানন্দজিকে যে তোমরা অর্গানাইজেশনটা কিছুই পারো না। আরেকটা চিঠিতে বলছেন যে আমি তোমাদের অর্গানাইজেশন করা শিখিয়ে দেবো। এবং দেখুন তারপরে কি সাংঘাতিক কথা বলছেন, রেগুলার করসপন্ডেন্স অর্থাৎ কি কাজ করছো, কি ফল হলো, প্রতি মাসে বা মাসে 2 বার রীতিমতো লিখিয়া পাঠাইবে। এই দেখুন, এই ভাবা যায় না, সাধু কি কাজ করছে সেটি গুরু ভাইকে জানাতে হবে, এবং কোথায়? আমেরিকাতে। এবং এগুলোকে এখনকার ম্যানেজমেন্টের ভাষায় বলে ফলো আপ অ্যাকশান। ফলো আপ অ্যাকশান কী হলো জানাতে হবে স্বামীজিকে। এবং তখন তো রামকৃষ্ণ মিশনই তৈরি নেই। এখান থেকে একজন উত্তম ইংরেজি ও সংস্কৃত জানা সন্ন্যাসী এখানে আবশ্যক। আমি এখানে তো শীঘ্রই পুনরায় আমেরিকা যাইব। আমার অবর্তমানে সে এখানে কার্য করিবে। শরৎ ও শশী, এই 2 জন ছাড়া আমি তো আর কারো কেউ দেখি না।
শরৎ মানে স্বামী শারদানন্দজি এবং শশী মানে স্বামী রামকৃষ্ণানন্দজি। অভেদানন্দজি গিয়েছিলেন, বিরাট বেদান্তের কাজ করেছিলেন, কিন্তু স্বামীজির ইনিশিয়ালি মনে হয়েছিল এই দুজনই কাজ করতে পারেন। শারদানন্দজিকে ডেকেই পাঠিয়েছিলেন, তিনি ছিলেনও ইংল্যান্ডে, কিন্তু চলে আসতে বাধ্য হলেন, কারণ কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে। তিনি তার প্রথম সম্পাদক। শ্রীরামকৃষ্ণ একদিন শারদানন্দজির কোলে বসে পড়েন, বসে পড়ে তখন বলেন যে দেখছি যে শরৎ কতটা ভার নিতে পারে। শ্রীমা শারদার দ্বারপালকে স্বামীজি নাম দিয়েছিলেন শারদানন্দ। শরৎকে টাকা পাঠাইয়াছি এবং পত্রপাঠ চলে আসতে লিখেছি। রাজাজি মানে ক্ষেত্রীর মহারাজাকে লিখেছি, তার বম্বের এজেন্ট যেন শরৎকে দেখে শুনে জাহাজে চাপিয়ে দেয়। আমি লিখতে ভুলে গেছি, যদি মনে করতে পারো শরতের সঙ্গে 1 বস্তা মুগের ডাল, ছোলার ডাল, অরড় ডাল ও কিঞ্চিত মেথি পাঠিয়ে দিবে। স্বামীজি যে বিলেতে রান্না করবেন, রান্না করছেন তো, খাওয়াবেন, নিজে খান, খাওয়াবেন, তাই জন্য কলকাতা থেকে সবাইকে চেয়ে পাঠাচ্ছেন। এ চিঠি আপনি আর কোনো সাধুর পাবেন না। কোথায় ইংল্যান্ড, 7 সমুদ্র 13 নদীর পাড়ে গেলেই ম্লেচ্ছ হয়ে গেল, সেখানে স্বামীজি অরড় ডাল, ছোলার ডাল, মুগের ডাল এবং কিঞ্চিত মেথি পাঠানোর জন্যে আরেক গুরুভাইকে অনুরোধ করছেন। এবং যখন অনুরোধটি করছেন তখন স্বামীজির বয়স 32 বছর। 1863-তে জন্মেছেন, 1895 সালে একটি চিঠি আমরা পড়ছি। যজ্ঞেশ্বরবাবু মিরাটে কি একটা সভা করেছেন ও আমাদের সঙ্গে যোগ নিয়ে কাজ করতে চান। ভালো, একটা কি কাগজও আছে, কালীকে এখানে পাঠিয়ে দাও। কালী যদি পারে মিরাটে একটা সেন্টার করুক এবং কাগজটাতে হিন্দি ভাষাতে হয় এমন চেষ্টা করুক। দেখুন, স্বামীজির বারবার মনে হয়েছে যে সেন্টার তৈরি করো এবং যে সেন্টার করবে সেখান থেকে একটা নিউজ লেটার বের করো। কারণ স্বামীজির যে সংঘ তৈরি করা, সে কিন্তু আত্মান ও মোক্ষার্থম জগদ্ধিতায়চ, জগতের হিতের জন্য মুক্তি। এবং মুক্তিটা কিসে আসবে? স্বামীজি নিজেই বলেছেন স্পিরিচুয়ালাইজেশন অফ হিউম্যান রেস। এই যে আমি সেবা করব, সেই সেবার মধ্যে দিয়ে নিজেরও আত্মোন্নতি ঘটবে। স্বামীজি কর্মযোগে একটি অপূর্ব কথা বলছেন দেখো, জগতের কিছুর প্রয়োজন নেই, জগৎ নিজের ছন্দে চলে। তাহলে তুমি কাজ করবে কেন? নিজেকে সূক্ষ্ম করার জন্যে। এই যে আমরা কাজ করছি, এই যে বাকচক্র, ভাববেন না সুজিতদা বা আমি বা পবিত্র এ গোটা দেশের মন পাল্টে দেবো, ভাববেন না, সম্ভব নয়। যদি ভাবেন বাকচক্র শুনে আপনাদের সকলের মন পাল্টে যাবে, তাহলে ভুল। কিন্তু আমরা তাও কেন প্রত্যেক শনিবার করি? এতগুলো শনিবার চলছে, অবিরামভাবে চলছে, কোনো ছেদ পড়েনি। আমরা আমাদের কৃতার্থ মনে করি। আমরা মনে করি স্বামীজির কথা যে আমরা বলতে পারছি, স্বামীজির কথা আপনাদের কাছে পৌঁছাতে পারছি। আমরা প্রার্থনা করি স্বামীজির কাছে যে মানুষের মন পাল্টাক, এতে আমরা কৃতার্থ হচ্ছি। সুজিতদেব এবং আমি কৃতার্থ হচ্ছি। আমরা পবিত্রর মাধ্যমে যে ছড়িয়ে যাচ্ছে এত মানুষের মধ্যে প্রাণারাম ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আমরা কৃতার্থ হচ্ছি। তো স্বামীজি সেরকম বলছেন যে একটা এই যে মিরাটে যাবে, একটা সেন্টারটা চলছে, একটা সেন্টার তৈরি করো এবং একটা কাগজ যেটা চলছে সেই কাগজটাকে দেখো হিন্দি কাগজ বের করতে পারো কিনা। আজমিরে একটা সেন্টার করো। শাহানানপুরে পণ্ডিত অগ্নিহোত্রী কি একটা সভা করেছেন, তাকে আমাকে এক চিঠি লেখেন, তাদের করসপন্ডেন্স রাখবে, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে যাও। এরকম সেন্টার করতে থাকো। কলকাতায়, মাদ্রাজে এখনই আছে, যদি মিরাট ও আজমিরে পারো তো বড়ই ভালো হয়। এই প্রকার ধীরে ধীরে জায়গায় জায়গায় সেন্টার করতে থাকো। এই যে সেন্টার করার কথা স্বামীজি বলছেন, কারণ স্বামীজি সমাজটাকে দেখেছিলেন যে এই যে ইংরেজ সভ্যতা একদিকে মানুষের ওপর সীমাহীন অত্যাচার করছে, স্বদেশীয় মানুষ এবং ব্রিটিশরা। আমাদের স্টেটসম্যান কাগজে কিছুদিন আগে একটি অপূর্ব লেখা বেরিয়েছে, যদিও স্বামীজির নাম করা হয়নি, কিন্তু স্বামীজি কোন ভারতবর্ষকে দেখে গিয়েছিলেন। দক্ষিণ ভারত এবং মধ্য ভারত স্বামীজি তো খুব ভালো করে ঘুরেছিলেন। এখানে ট্যাক্সের ব্যবস্থা এমনভাবে সাহেবরা ট্যাক্স নিত, একজন ইনকাম ট্যাক্সের অফিসার লিখেছেন দেবাশিস সাহা, যে ট্যাক্সের মানে শেষ ছিল না।
স্বামীজি এগুলো দেখেছেন, সীমাহীন অত্যাচার দেখেছিলেন, রক্তার্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে। তাই যখন ভারতবর্ষের কথা স্বামীজি বলছেন, তার সমাজকে ব্যাখ্যা করেছিলেন ভাববার কথা গ্রন্থে। এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আশা নাই, দাসত্বে অরুচি নাই, অপমানে ঘৃণা নাই, আছে স্বার্থ বুদ্ধি, আছে দুর্বলের যেন প্রকারেণ সর্বনাশ সাধনের ইচ্ছা, আর বলবানের কুক্কুরবৎ পদলেহন। এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, যোগ অনিত্য জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে, যোগ পৈশাচিক আচারে, সভ্যতা বিজাতীয় অনুকরণে, কর্ম পরের দাসত্বে, ভাষার উৎকর্ষ, ধনীদের অত্যদ্ভুত চাটুবাদে বা জঘন্য অশ্লীলতা বিকিরণে। এই যে সমাজটাকে স্বামীজি দেখেছিলেন, সেই সমাজটাকে তো বের করে আনতে হবে। সে বের করে আনার জন্যেই তিনি ভারতবর্ষে বেদান্তের কথা বলছেন আগামী দিনে শিক্ষিত মানুষের ধর্ম হবে বেদান্ত। আমি বিশ্বাস করি সেটা, কারণ বেদান্ত দুটো জিনিস শেখায়। প্রথম জিনিস যেটি শেখায় সেটা হচ্ছে মানুষের মধ্যে অনন্ত শক্তি আছে, বেদান্ত বিশ্বাস করতে শেখায় আমাদের। দ্বিতীয় হচ্ছে বেদান্ত যেটা আনসার্টন, যেটা ক্ষণিকের, জীবনটা যে আনসার্টন সেই বোধ আমাদের ঢুকিয়ে দেয়। এটা তো সবচেয়ে বড় শিক্ষা। আমাদের কি হয়, আমরা জীবনটাকে মনে করি আমি স্ট্রাকচারটা তৈরি করেছি, ফলে জগৎ আমার মতো করে চলবে। কিন্তু আনসার্টেনটি অফ লাইফ, জীবনটা যে অনিত্য, এটি বেদান্ত শেখায়। এবং উপনিষদ আমাদের বারবার মৃত্যু ভয়কে জয় করার কথা বলছেন, ফিয়ার অফ ডেথটাকে ওভারকাম করা। তাই এই সেন্টারের মধ্যে দিয়ে স্বামীজি একদিকে যেমন ঘরকন্যার প্রচার চেয়েছেন, একদিকে ব্যবসা বাণিজ্যর প্রচার চেয়েছেন, শিক্ষার প্রচার চেয়েছেন, আবার বেদান্ত দর্শনের প্রচার চেয়েছেন। তাই বলছেন বিভিন্ন জায়গায় তোমরা সেন্টার খুলে ফেলো। অনেকেই মনে করেন যে স্বামীজির এই ব্যাপারটা হচ্ছে ব্যবসা করা। আসলে পড়ে না তো, বিবেকানন্দ নিয়ে পড়ার লোক খুব কম। প্রায়ই আমাকে লোকে বলেন যে এই যে তুমি বাবাজিদের সঙ্গে বড় হলে কীরকম খায় দায়, এরকম কদিন খেয়েছেন মিশনের সেন্টারে? বলেন মায়াবতীতে গিয়েছিলাম। আর ক টাকা ডোনেশন দিয়ে এসছেন। ওই দুরূহ জায়গায় ওই গরম খাবার, ওই 5 স্টার অ্যারেঞ্জমেন্ট, ওর সরকারি হোটেল হলে ওটার কত ভাড়া হতো? সরকার যদি ওখানে হোটেল করতেন, উত্তরাঞ্চল সরকারি হোক, উত্তরাখণ্ডের সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, ওটা 50,000 টাকা ঘরের ভাড়া দিতেন, সামনে যে হিমালয়ের সৌন্দর্য। ফলে কথায় কথায় এই মিশনের সাধুদের লোকে গালাগালি দেয় কিচ্ছু না জেনে। তারা যে নিরলস সেবা করে চলেছেন, যে সেন্টারগুলো দূরে দূরের সেন্টার। আমি তো কথায় কথায় বলি, স্বামী সর্বজ্ঞানন্দজি, তাকে পাঠানো হলো লামডিংয়ে। কলকাতার ছেলে, শীতে অভ্যস্ত নয়, তিনি চলে গেলেন, দুরূহ কাজ করলেন, কনস্ট্রাকশন সুপারভাইজ করতে গিয়ে পড়ে গেলেন, হাঁটুটা দুটুকরো হয়ে গেল। সর্বজ্ঞানন্দজিকে লাঠি নিয়ে হাঁটতে হয়। সেদিন প্রেসিডেন্ট মহারাজের কাছে এসেছিলেন, মাটিতে বসতে পারলেন না, পাশে একটা চেয়ার দিয়ে মহারাজকে বসাতে হলো। কেন? ওইটি তৈরি করার জন্যে এই নিরলস পরিশ্রম। অখণ্ডানন্দজি যখন সেবা কাজ শুরু করেছেন মুর্শিদাবাদে, তখন নিরলস পরিশ্রম। সেখানে অনাথ বাচ্চাদের তিনি দেখছেন। তিনি চলে আসছিলেন, কয়েকটা বাচ্চা মহারাজের জামা ধরে টানতে শুরু করে এবং তারা বলে আমাদের দেখার কেউ নেই। মহারাজ জমিদারের সঙ্গে কথা বলেন এবং সারগাছিতে আশ্রম তৈরি করেন। সে আশ্রমে এখনও নিরলস সেবা কাজ চলেছে। মনে রাখতে হবে, গদাধর অভ্যুদয় প্রকল্প, এর মাধ্যমে কত গরিব বাচ্চা যে পড়াশোনা শিখছে তার ইয়ত্তা নেই। সারা ভারতবর্ষে এই প্রজেক্ট চলছে এবং এর মধ্যে দিয়ে গরিব বাচ্চার স্বামীজি যে সেন্টার করা, এই হচ্ছে কারণ। যে সেন্টারের মধ্যে দিয়ে মানুষকে তার জীবিকার কথা শেখানো হবে, তার কাজের কথা শেখানো হবে এবং বেদান্ত শেখানো হবে, যে বেদান্ত মানুষের মনকে শক্তি দেয়। স্বামীজি বলছেন আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে প্রচার করতে চাই যাতে একটি শিশু হজম করতে পারে।
এই যে বেদান্তকে একেবারে জীবনের সঙ্গে মিলিয়ে মিশে একাকার করে দেওয়া এবং সেখান থেকে মানুষের প্রতি নিরলস সাধনা, সেটি স্বামীজির মনে হয়েছিল যে ভারতবর্ষের এটাই সবচেয়ে বেশি দরকার। তিনি দেখেছিলেন সাধারণ মানুষের ওপর ইংরেজ এবং স্বজাতীয় মানুষের অত্যাচার। যারা শিক্ষিত ভারতীয় তারা যে কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছে সে বলবার নয়। স্বামীজি বলছেন যে তার বাংলা বা তার প্রবন্ধে লিখছেন যে দেখো, আমি কায়স্থ কুলে পয়দা হওয়ায় এখন চোরদায় ধরা পড়েছি। সবাই বলে আমরা আর্য, তবে নিজেদের মধ্যে মতভেদ আছে। কেউ বলে এক কাঁচা, কেউ বলে এক পোয়া, কেউ বলে চারানা, কিন্তু ব্রিটিশের চোখে সবাই নেটিভ। তাই সেখানে ব্রিটিশ সমদৃষ্টি নিয়ে এসেছে। রসিকতা করছেন স্বামীজি এবং নিজের সম্বন্ধে বলছেন বিশেষত কায়স্থ কুলে পয়দা হয় আমি চোরদায় ধরা পড়েছি। এই যে জীবনটাকে পাল্টাতে হবে, স্বামীজি তো বিশ্বাস করতেন যে মানুষের জীবনটা পাল্টাতে হবে। শ্রীরামকৃষ্ণ সেই জন্যেই এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের যে এসে চলে যাওয়া শুধুমাত্র কয়েকটি মানুষের জন্যে নয়, অনাদিকাল ধরে তাঁর যে উপলব্ধি, সেই উপলব্ধিটি মনুষ্য সমাজকে আলো দান করবে। যখন তিনি বলছেন যত মত তত পথ, যখন বলছেন যে জীবনটা হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে চলা, রোমারোলা বলছেন যে দুজন মানুষ আমার সীমাহীন শ্রদ্ধা আদায় করেছেন, একজন রামকৃষ্ণদেব আর একজন স্বামী বিবেকানন্দ। কারণ তারা এই যে বিশাল মানবতার নদী, এই নদীতে অবগাহন করেছেন। বলছেন দুজনে উইথ আনকমন পাওয়ার দে রিয়েলাইজ দ্য টোটাল ইউনিটি অফ দ্য ইউনিভার্সাল গড। এই যে নদীটাকে উপলব্ধি করা, স্বামীজি যে শিকাগোয় বক্তৃতায় বলেছিলেন, প্রথম বক্তৃতায়, আই অ্যাম প্রাউড টু বিলং টু এ রিলিজিয়ন ইন হুজ সেক্রেট ল্যাঙ্গুয়েজ দি সংস্কৃত দি ওয়ার্ড এক্সক্লুশন ইজ আনট্রান্সলেটেবল। বহির্ভূত কথাটি অনুবাদযোগ্য নয়। তাতে তো আমাকে কাজে লাগাতে হবে। সেটাকে আমি কিভাবে করব? হাতে কলমে সেবা। এই সেন্টারগুলোর মধ্যে দিয়ে তিনি হাতে কলমে সেবার কথা বলেছেন। একবার যদি সেবায় মানুষের মন চলে যায়, তাহলে মানুষের অহংকারটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং সেবার মধ্যে দিয়েই সেটা হয়। অখণ্ডানন্দজি যখন তার আশ্রম তৈরি করেন, সেখানে বাইরের একজন সাধু এসেছিলেন। সেই সাধুটি দেখলেন যে আশ্রমের কোনো খাবার ঠিক নেই। যেদিন ছেলেরা বেশি টিফিন খাচ্ছে সেদিন ভাত দেরি করে আসছে, আবার যেদিন ভাত দেরি করে আসছে সেদিন রাতের খাবার আরও দেরি করে আসছে। তো তিনি মহারাজকে বললেন যে মহারাজ, একটা নিয়ম কানুন করে দিন যে আমরা কখন খাবো ইত্যাদি। আর কী হচ্ছে, ছেলেরা না খেলে আবার সাধুরা খাবেন না, ফলে তাদেরও খেতে দেরি হয়ে যাচ্ছে। তো মহারাজকে এই কথা বলাতে মহারাজ হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। তখন সে সাধুটি ভাবছেন যে আমি এমন কি মহারাজকে বললাম, আমি তো কোনো দুঃখ দিনিতে, মহারাজ কাঁদছেন কেন? উত্তর অখণ্ডানন্দজি বলে, দেখুন, এরা হচ্ছে আমার নারায়ণ, এদের জন্যেই ঘরবাড়ি ছেড়েছি। ওরাই ঠিক করবে কখন খাবে, কতটা খাবে আর কখন খাবে না। অদ্ভুত। এবং এটাই বলেন, এটাই হবে নিয়ম। সেই সাধুটি বুঝতে পেরেছিলেন যে মহারাজ কোন স্তর থেকে কথাটি বলছেন। স্বামীজির দুই শিষ্য ছিলেন কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ। তারা কঙ্খলে সেবাশ্রম খোলেন এবং যখন তরুণ সন্ন্যাসীরা যোগ দেন, তারা বলেন মহারাজ একটা জিনিস বলুন, আপনি আউটডোরটাকে একটা সময় বেঁধে দিন, যে সকালে শুরু হবে, দুপুর 2টোর সময় শেষ হয়ে যাবে। আউটডোরটা বেঁধে দিন মহারাজ, না হলে হবে না। তা কল্যাণানন্দজি তাকে বলতে শুরু করেন যে দেখো, এ তো সম্ভব নয়। কখন স্বামীজি অসুস্থ হয়ে আসেন আমি কি করে বেঁধে দেবো? এই ছিল তার কথা, যে রোগী যখন আসছেন, স্বামীজি রোগগ্রস্ত হয়ে তার পরীক্ষা নিতে আসছেন। স্বামী আত্মানন্দজি, তিনি বিবেকানন্দের শিষ্য ছিলেন, খুব বড় সন্ন্যাসী ছিলেন। তিনি খুব পরিপাটি করে বিছনা করতেন। এই দেখে সাধুরা আড়ালে বলতো, দেখেছিস, ঘরদোর ছেড়েছে কিন্তু এই পরিষ্কার বিছনা করাটা ছাড়তে পারেনি। আড়ালে শুকুল মহারাজের এরকম করে সমালোচনা হতো। তো তাঁর একদিন কানে গেছে, তখন তিনি বললেন যে বেলুড় মঠে তাঁর যে ঘর, সেই ঘরটির সামনে দিয়ে স্বামীজি মর্নিং ওয়াক করতে যেতেন। আর মাঝে মাঝে মর্নিং ওয়াক সেরে তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেন এবং ওই বিছনায় শুয়ে গড়াগড়ি দিয়ে আবার নিজের ঘরে চলে যেতেন। আত্মানন্দজি মনে হয়েছিল যে যদিও স্বামীজি সশরীরে নেই, তাই যদি তিনি কখনো আসেন, তার জন্য ওই পরিপাটি করে বিছনা পাতা। অর্গানাইজেশন একেই বলে।
একটি প্রতিষ্ঠান এইভাবে তৈরি করতে হয় যে প্রতিষ্ঠানের আনুগত্য হবে সীমাহীন, এবং মনে করবেন যে সব সময় যেন শ্রীরামকৃষ্ণ সেখানে বিরাজ করছেন। স্বামীজি নিবেদিতাকে মঠ সম্বন্ধে বলেছিলেন যে দিস মঠ is the physical body of Sri Ramakrishna. He is always present at the mott. The instructions of the mott are the instructions of Sri Ramakrishna. Those who respects it respects our Guru. Those who disregards it disregards our Lord. এই যে মঠটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর, এইটা যখন কেউ ভাবে তখন আর তার ভেতর থেকে অন্য কোনো রকমের ভাব আসে না। স্বামী ত্রিগুণাতীতানন্দকে খবরের কাগজ বের করার সময় স্বামীজি কতবার উৎসাহ দিয়েছেন। স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছেন যে ওকে সবসময় উৎসাহ দিবি যাতে এই নতুন খবরের কাগজ উদ্বোধন বেরোবে, নতুন পত্রিকা, সেটা সে প্রকাশ করতে পারে। এইভাবে প্রত্যেক স্তরে অর্গানাইজেশনটাকে স্বামীজি একেবারে গুছিয়ে তৈরি করেছিলেন। বিলেত থেকে চিঠি লিখছেন জল ফুটিয়ে খাবে। কলকাতার লোক ছিলেন তো, কলকাতায় সবচেয়ে বেশি পেটের অসুখ হতো। কেন হতো? কারণ কলকাতায় তখন পুকুর, ডোবা ইত্যাদি। স্বামীজির মধ্যমভ্রাতা মহেন্দ্রনাথের কলকাতার ইতিহাসে লেখা আছে সেই ডোবা থেকেই লোকে জল নিয়ে আচমন করত, এবং বিয়ে বাড়িতে যখন অনেক মানুষ আসতেন নিমন্ত্রিত হয় তার ওই ডোবাতে গিয়েই মুখ ধুতেন। সেইখানে স্বামীজি বলছেন যে তোমরা জল ফুটিয়ে খেতে শেখো। বলছেন ঘরদোর পরিষ্কার করে রাখতে হবে, প্রত্যেক সাধুর জন্যে একটি ঘর থাকবে এবং সেখানে ঘরদোর পরিষ্কার করতে হবে। ওই দাড়ি কামালাম না, নোংরা পোশাক পরলাম, ওটা কোনো সাধুতার লক্ষণ নয়। এইভাবে অর্গানাইজেশনটাকে তিনি ধাপে ধাপে তৈরি করেছেন, করে এমন বড় অর্গানাইজেশন তৈরি হয়েছে এখন যে 2টি IIM তারা কাজ করছে। যে এমন কি হলো যে এই প্রতিষ্ঠানটি 125 বছরেও ভাঙলো না, অথচ পুরনো সব প্রতিষ্ঠান ভেঙে খানখান হয়ে চলে গেল। তার কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানে যে সেবা কাজ, সেই সেবা কাজ কখনো সরে যায়নি সেখান থেকে মিশন, কখনো সেবার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। দূরও জায়গায় স্কুল তৈরি করা, মানুষের নিরলস সেবা করে যাওয়া, এটিই ছিল বিবেকানন্দের উদ্দেশ্য। শরীর চলে যাওয়ার আগে নিবেদিতাকে বলেছিলেন আমার কাজ কোনো ধর্মমত প্রচার করা নয়, দেশের মানুষ যাতে দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে তার ব্যবস্থা করা। এই যে একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করলেন যার কাজ যে দুবেলা খেয়ে পড়ে যাতে বড় হয় সেই ব্যবস্থা করা, সেটি তৈরি করতে গেলে তার সঙ্গে যে বিরাট একটি প্রতিষ্ঠান তৈরি করতে হয় এবং প্রতিষ্ঠানটাকে এত নিখুঁতভাবে চালাতে হয় যাতে সে প্রতিষ্ঠান ভেঙে না পড়ে। মিশন থেকে যে সন্ন্যাসীরা কম চলে গেছেন তা না, বহু সন্ন্যাসী চলে গেছেন। স্বামীজির নিজের শিষ্য স্বামী নিত্যানন্দজি তিনি চলে গিয়েছিলেন এবং অন্যান্য বহু সন্ন্যাসী চলে গেছেন। কিন্তু এত সন্ন্যাসী চলে যাওয়া সত্ত্বেও মিশন কিন্তু প্রতিনিয়ত মানুষের সেবা কাজ করে আসছে। স্বামীজির কথা যে এই সেবা কাজই চলতে থাকবে বছরের পর বছর। টাইপ পাল্টেছে। স্বামী গহনানন্দজি যখন সেক্রেটারি ছিলেন তখন আগে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হতো তখন মিশন সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়তো। এখন দেখবেন মিশন অনেক কম ঝাঁপিয়ে পড়ে। তার কারণ কি? এত প্রতিষ্ঠান হয়েছে তারা প্রাকৃতিক বিপর্যয় ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় যে একটি মানুষের হাতে 5টা মশারি, 6টা ORS, 7টা বাটি, 10টা গেলাস, 5টা থালা, অজস্র জামা কাপড়, কিন্তু পুনর্বাসন কে করবে সেদিকে নজর নেই। ত্রাণেই শেষ হয়ে গেল। তাই মিশনের এখন থ্রাস্ট এরিয়া হচ্ছে রিলিফ শুধু নয়, রিহ্যাবিলিটেশন। উড়িষ্যা সাইক্লোনের সময়, লাটুরে ভূমিকম্পর সময়, সুনামিতে দক্ষিণ ভারতে যে রিহ্যাবিলিটেশন করেছে সেটি দেখবার মতন। বালি দেওয়ানগঞ্জ হুগলি জেলায় কীভাবে রিহ্যাবিলিটেট করা হয়েছিল, পূর্ব গোদাবরী জেলায় অন্ধ্রপ্রদেশে এই ব্রিজের মাধ্যমে 5টি গ্রাম ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে যেটি বর্ষাকালে চলে যেত, বাদ পড়ে যেত, তাদের যুক্ত করে তাদের মধ্যে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো, অর্থনৈতিকভাবে তাকে সবল করা, এটাই স্বামীজি বারবার চেয়েছেন। তাই অখণ্ডানন্দজিকে বলছেন যে তোমাদের অর্গানাইজেশনটা তৈরি করতে হবে, তোমরা কিছুই পারো না, তোমরা মিলেমিশে কাজ করতে পারো না। আমি যেহেতু খুব কাছ থেকে এদের সেবা দেখেছি, যখন কোনো বিপর্যয় হয় তখন বেলুড় মঠের রিলিফ সেকশনে ব্যাক অফিসে সবাই বসে পড়ে। কি করতে হবে কাজ?
একটা বিপদ হয়েছে, কেদারনাথে ক্লাউড বার্স্ট হয়েছে। উত্তরাখণ্ড সরকার রামকৃষ্ণ মিশনকে বলেছে তুমি রিহ্যাবিলিটেট করবে, আমরা কোনো রকম টেন্ডার ফেন্ডার করবো না, ওই যে স্কুল ভেঙেছে, কলেজ ভেঙেছে, হস্টেল ভেঙেছে, তোমরা ছাড়াবে। এবার কে ঠিক করবে? ওই ব্যাক অফিস, রিলিফ অফিসে সঙ্গে সঙ্গে সভা বসে গেল। সেখানে যেমন ট্রাস্টিরা ছিলেন, তেমনি এক্সপার্ট আছেন এক একটা বিষয়, ইঞ্জিনিয়ার আছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লোক আছেন, এবং রামকৃষ্ণ মিশনের অর্গানাইজেশনের সেবা কাজ করার একটা অদ্ভুত কাজ হচ্ছে, যখন কোনো বিপর্যয় হয় তখন তারা সেই মানুষগুলোকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি লাগবে, সেই অনুযায়ী রিলিফ করা, সেই অনুযায়ী রিহ্যাবিলিটেট করা। আমার মনে আছে বহু বছর আগে মেদিনীপুরে তো ওই খুব বন্যা হতো, তো সেই বন্যায় ঘরবাড়ি ভেঙে গেছে। তো স্বামী আত্মস্থানন্দজি এবং স্বামী প্রভানন্দজি গেছেন গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে, যে তাদের কী প্রয়োজন। গিয়ে দেখছেন কোনো কোনো বাড়ি বিপর্যস্ত হয়েছে, কোনো কোনো বাড়ি কম ভেঙেছে, এবং একটি শিব মন্দির ভেঙে গেছে। তো গ্রামের লোকেরা মহারাজদের বললেন, মহারাজ আপনার শিব মন্দিরটাকে আগে সারিয়ে দিন। তো আত্মস্থানন্দজি বললেন, বলছেনটা কি, বাড়ির চাল নেই, খাবার জায়গা নেই, আপনি শিব মন্দির সারাতে বলছেন, কেন বলছেন? তারা তখন মহারাজদের বলেছিলেন যে আসলে শিব মন্দিরটা পুজোর জায়গা নয়, মানুষ ওখানে এসে বসে গল্প করে, সুখ দুঃখের আলোচনা করে, ওখানেই পরিবারের লোকেদের বিয়ে হয়। ওই শিব মন্দিরকে ঘিরে একটা সমাজ জীবন তৈরি হয়েছে। তাই শিব মন্দিরটা যদি আবার সারিয়ে তোলা যায় তাহলে সেই পুরনো সমাজ জীবনটা ফিরে আসবে। তাই ভাঙা ঘর সারানোর থেকে আগে শিব মন্দির সারানোর কথা তারা বলেছেন। এই অর্গানাইজেশন এইভাবে তৈরি করতে হয়, এটি স্বামীজির আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তার আশীর্বাদ অবশ্যই রামকৃষ্ণ মিশনের মধ্যে আছে, ওপর আছে, এবং তাই জন্য এতকাল ধরে প্রতিনিয়ত সেবা কাজ তারা করে চলেছেন। 2023-24 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, তাতে রামকৃষ্ণ মিশন 1117 ক্রোর খরচ করেন সমাজ সেবার জন্যে, এবং এখনও দেখা যায় যে প্রতিনিয়ত তারা সেবা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই সেবা কাজ যে আধ্যাত্মিকতা, সেবা কাজ যে জীবনের একমাত্র ব্রত, এটি স্বামীজি ঢুকিয়েছিলেন। এবং ভারতবর্ষের সবকটি সম্প্রদায় তারা এই সেবা কাজকে গ্রহণ করেছে। এমন কোনো সম্প্রদায় এখন পাবেন না যারা সেবা কাজের সঙ্গে লিপ্ত নন। যদি কখনো কুম্ভ মেলায় যান, দেখবেন সবকটি প্রতিষ্ঠান তারা ক্যাম্প করেছে, সবকটি প্রতিষ্ঠান লঙ্গরখানা করেছে, সবকটি প্রতিষ্ঠান যে যারা কুম্ভ মেলায় উপস্থিত থাকেন সেই ভক্তজনকে সেবা করে নিজেরা কৃতার্থ এবং ধন্য হচ্ছে। আজ এই অবধি রইল, আবার সামনের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম